তো গাইজ ফাইনালি আবার আমরা সেই একই পরিস্থিতিতে রয়েছি যেখানে 370+ রানের টার্গেট আমরা ইংল্যান্ডকে দিয়েছি। এবারে 374 করতে হবে ইংল্যান্ডকে। গতবারে 371 রানের টার্গেট ছিল, যেটা তারা কিন্তু অ্যাচিভ করে নিয়েছিল। সো দিস টাইম এইবারে আবারও কি ইংল্যান্ড দল এই টার্গেটটা অ্যাচিভ করবে, নাকি ভারতীয় দল ইংল্যান্ডের হাত থেকে এই ম্যাচটাকে টেনে বের করে আনবে এবং এই ম্যাচ জিতে সিরিজটাকে ড্র করবে টিম ইন্ডিয়া? আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ডে 3-তে ভারতীয় দলের কেমন পারফরমেন্স রয়েছে, পাশাপাশি ডে 4-এ কোন দিকে যেতে চলেছে এই ম্যাচ আপনাদের সাথে ডিসকাস করব। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভারতীয় ক্রিকেটের সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভারতীয় দল ইংল্যান্ডকে শেষ ইনিংসে চেজ করার জন্য 374 রানের টার্গেট দিয়েছে। খুব ইন্টারেস্টিংলি এখনো কিন্তু দুটো দিনের খেলা বাকি রয়েছে এবং এই ম্যাচটা লো স্কোরিং ম্যাচ হবে। সেটা আমি আপনাদের যে ভিডিওতে আমরা পিচ নিয়ে কথা বলেছিলাম, আমি সেখানেই আপনাদের বলেছিলাম যে এই মাঠে কিন্তু খুব বেশি রান হয় না। বাট একটা বিষয় যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এখানে অনেক বেশি স্পিন ফ্রেন্ডলি পিচ ছিল, সেটাকে চেঞ্জ করে সম্পূর্ণ ঘাসে ভরা একটা পিচ দেওয়া হয়েছে, যার কারণে টসে জিতে প্রথমেই বোলিং করেছিল ইংল্যান্ড দল এবং তারা মোটামুটিভাবে বেনিফিটও পেয়েছিল। প্রথম দিকে এক দুটো উইকেট তারা আর্লি অন পেয়ে গিয়েছিল, যেখান থেকে ভারতীয় দল আবারও কিন্তু রিকভার করেছে এবং ম্যাচটাকে জেতার মতো পরিস্থিতিতে নিয়ে গেছে। এবার এই মুহূর্তের কথা যদি বলা হয় তো ইংল্যান্ডের তরফ থেকে ম্যাচের শেষ বল যেটা হয়েছিল আজকে, সেখানে আমরা দেখতে পেয়েছি জ্যাক ক্রলিকে রীতিমতো বোল্ড করেছে মোহাম্মদ সিরাজ এবং একটা উইকেট হারিয়ে ইংল্যান্ড 50 রানে রয়েছে। তো ডে 3-তে ভারতীয় দলের জন্য সবথেকে যেটা পজিটিভ ব্যাপার ছিল সেটা ছিল আকাশদীপের ইনিংস। আকাশদীপ একটা দুর্দান্ত 66 রানের ইনিংস খেলেছে এবং সেই ইনিংসে রীতিমতো ইয়শস্বী জয়সওয়ালের সাথে 100 রানের একটা পার্টনারশিপ দিয়েছে। ভাবুন, ভারতীয় দল ইংল্যান্ডকে 374 টার্গেট দিয়েছে, তার মধ্যে 100 রানের পার্টনারশিপ ইয়শস্বী এবং আকাশদীপ করেছে। গতকাল এই আকাশদীপ গিয়েছিল অ্যাজ আ টেল এন্ডার হিসেবে, বাট গতকালকের সেই টেল এন্ডার আজকে সকাল থেকে রীতিমতো ব্যাটসম্যানের মতো পারফরমেন্স করেছে এবং 66 রানের ইনিংস ইংল্যান্ড বোলারদের রীতিমতো কিন্তু ফ্রাস্ট্রেটেড করে দিয়েছিল, বিরক্ত এবং ক্লান্ত করে দিয়েছিল। বাট ওভারঅল ভারতীয় দল এই ক্লান্ত ইংল্যান্ড বোলিং লাইন আপের ফায়দা লুটতে পেরেছে কি? মোটেই পারেনি। এই ইংল্যান্ডের বোলাররা যে টাইপের ক্লান্তি এবং যে টাইপের ফ্রাস্ট্রেটেড তারা ছিল, নিশ্চিতভাবে ভারত এখানে 500 থেকে 600 রান করা উচিত ছিল, কিন্তু সেটা পসিবল হয়নি। তার কারণ হচ্ছে ভারতীয় দলের সবথেকে বড় যে খুঁটি, আমি প্রথম দিন থেকে আপনাদের সঙ্গে বলে আসছি যে এই দলটাতে শুভমান গিলের ব্যর্থতা কোনোভাবেই এক্সপেক্টেড নয়। শুভমান গিলকে এখানে রান করতেই হবে এবং সেই শুভমান গিল এই ম্যাচেও দুটো ইনিংসেই কিন্তু ব্যর্থ, এবং এটা একটা এত বড় কারণ যে ভারত যদি এই ম্যাচে পরাজিত হয় সেটা শুভমান গিলের ব্যাটিং ব্যর্থতার জন্যই হবে। যদিও আগামী কালকে কি খেলা হতে চলেছে সেটা নিয়ে একটু পরে আসছি। তো ভারতের ব্যাটিং লাইন আপে আবারও কিন্তু আমরা একটা বিষয় মিস করলাম, সেটা হচ্ছে ঋষভ পান্তের মতো প্লেয়ারের ব্যাটিং। ঋষভ পান্তের এই জায়গাতে উপস্থিতিটা ভীষণভাবে দরকার ছিল, কারণ হচ্ছে ব্যাটিং লাইন আপে আমরা কিন্তু সেই টাইপের দৃঢ়তার সাথে খেলা কোনো ইনিংস দেখতে পেলাম না। ভারতের লোয়ার অর্ডার দুর্দান্ত ফাইট করেছে। আজকে আবারও ওয়াশিংটন সুন্দরে একটা দুর্দান্ত ইনিংস, রবীন্দ্র জাদেজা আবারও একটা হাফ সেঞ্চুরি। এই প্লেয়ারটা কিন্তু ভীষণভাবে আমাদেরকে এই সিরিজে অবাক করেছে এবং এটা এই সিরিজে রবীন্দ্র জাদেজার 6 নম্বর হাফ সেঞ্চুরি ছিল, যে 6 নম্বর হাফ সেঞ্চুরিটা ইংল্যান্ডের বিরুদ্ধে রীতিমতো রেকর্ড। গ্যারি সোবার্সের 5খানা হাফ সেঞ্চুরি ছিল, যাকে পেরিয়ে রবীন্দ্র জাদেজা কিন্তু 6টা হাফ সেঞ্চুরি করেছে, তার একটা সেঞ্চুরিও আছে। জাদেজার একটা ভালো ব্যাটিংয়ের দৌলতে ওয়াশিংটন সুন্দরের ইনিংস এবং ধ্রুব জুরেলের একটা 34 রানের ইনিংসের জন্য ভারত কিন্তু একটা বেশ ভালো টোটাল বানিয়েছে এবং যে কোনো দলের জন্য 373 রানটা একটা জেতা রান। যে কোনো দল যদি 4th ইনিংসে গিয়ে এই রানের লিড পায়, সেই টিমটা রীতিমতো জিতবে যে কোনো গ্রাউন্ডে। এবার ইংল্যান্ডের এই গ্রাউন্ডে ভারতীয় দলের পরিস্থিতি কি হতে চলেছে সেটা নিয়ে আমরা এবার বিস্তারিত আলোচনা করব, যে ডে 4-এ ভারতীয় এই দলের পারফরমেন্স কেমন হতে চলেছে এবং ডে 5 পর্যন্ত কি আদৌ এই ম্যাচটা যাবে, নাকি ডে 4-এই শেষ হবে ভারত ইংল্যান্ড এই টেস্ট সিরিজ। তবে তার আগে ভারতীয় ব্যাটিং লাইন আপে আরও কয়েকজনের বেশ কয়েকটা ভালো পারফরমেন্স এসছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইয়শস্বী জয়সওয়াল। ইয়শস্বী জয়সওয়াল একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছে, কিন্তু ভারতীয় দল যে 450 করতে পারলো না, 373 করলো, এর অন্যতম কারণ ইয়শস্বী জয়সওয়াল। সে চাইলে ভারত 450ও করতে পারতো, বাট কোথাও না কোথাও যে ম্যাচুরিটি দরকার
টেস্ট ক্রিকেটের 3 দিনের খেলা চলছে, এখনও হাতে 2টো দিন আছে। এই জায়গাতে যশস্বী জয়সওয়াল যে ইম্যাচুরিটি দেখিয়ে বল হিট করতে গিয়ে উইকেট দিয়েছে, এটা কিন্তু অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং। এবং সে চাইলে ভারত একটা আরও বড় স্কোর করতে পারতো। বাট অ্যাগেন আপনি এটা বলবেন যে সে তো চলো সেঞ্চুরি করেছে, শুভমান গিল তো তাও করতে পারেনি, আপনি এটাও বলতে পারেন। কিন্তু যে প্লেয়ারটা সেট হবে দায়িত্বটাও কিন্তু তার একটা লম্বা ইনিংস খেলার। তো নিশ্চিতভাবে এখানে যশস্বীর উইকেট দিয়ে আসাটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং ছিল, কারণ সে একটা সেট ব্যাটসম্যান ছিল। কোনোভাবেই তাকে এখানে কিন্তু আউট করতে পারতো না ইংল্যান্ড দল, যদি না সে উইকেটটা ছড়ে দিয়ে আসতো। অ্যান্ড কাইন্ড অফ উইকেটটা কিন্তু সে গিফট করে এসছে ওই জায়গাতে হিটিং করতে গিয়ে। অ্যান্ড অ্যাগেন ভারতীয় দলে আরও দুটো প্লেয়ার সাই সুদর্শন এবং করুণ নায়ার। তো করুণ নায়ার আবারও একটা ইনিংসে ব্যর্থতা। ফার্স্ট ইনিংসে একটা হাফ সেঞ্চুরি করেছিল, বাট এই ইনিংসে অ্যাগেন ব্যর্থতা। অ্যাট দ্য সেম টাইম সাই সুদর্শন যে মোটামুটিভাবে এই সিরিজে যে সুযোগগুলো পেয়েছিল কাজে লাগাতে পারেনি। আই থিঙ্ক গত ম্যাচে একটা হাফ সেঞ্চুরি করেছিল, বাট এই ম্যাচে দুটো ইনিংসেই ব্যর্থ। তো করুণ নায়ার এবং সাই সুদর্শনের পারফরমেন্স দেখে আমার এটাই মনে হচ্ছে যে এই দুটো প্লেয়ারের জন্য এই মুহূর্তে ভারতীয় দলে আর খুব বেশি জায়গা পাওয়ার সম্ভাবনা কম। একদিকে আপনি দেখতে পারেন যে করুণ নায়ার 33 ইয়ার্স অফ এজ, তার হয়তো এটাই শেষ ভারতীয় দলের সুযোগ ছিল, এরপর তাকে আর সুযোগ দেওয়া হবে না। বাট সাই সুদর্শন একটা ইয়াং প্লেয়ার, সে ডেফিনেটলি ফিউচারে গিয়ে আবারও সুযোগ পাবে। এবং ইনভেস্ট করার হলে আপনি এই টাইপের ইয়াং প্লেয়ারদের মধ্যে কিন্তু ইনভেস্ট করতে পারেন। সাই সুদর্শন যে এক্সপোজারটা পেল, আই থিঙ্ক পরবর্তীকালে সে আরও কনফিডেন্স নিয়ে কিন্তু ফিরে আসবে। আমরা এই সিরিজে অবশ্যই দেখেছি সাই সুদর্শনের অনেক কনফিডেন্স কম আছে, একদম টোটালি ল্যাক অফ কনফিডেন্স। প্রত্যেকটা শট, প্রত্যেকটা ইনিংস যতক্ষণ সে খেলেছে ল্যাক অফ কনফিডেন্স, যেটা আই থিঙ্ক সময়ের সাথে সাথে আসবে। এই মুহূর্তে মানসিকভাবে সে হয়তো রেডি ছিল না এই সুযোগটা পাওয়ার জন্য। এরপরে আমরা যদি ডে 4 নিয়ে কথা বলি যে ভারতীয় দলের জন্য ডে 4টা কেমন হতে চলেছে, সব থেকে বেশি ইন্টারেস্টিং। দেখুন এই মুহূর্তে একটা উইকেট ইংল্যান্ড হারিয়েছে, 50 রানে ব্যাট করছে, 324 রান ইংল্যান্ডের এখনও দরকার। এবং একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এই দলটাতে কিন্তু বেন স্টোকস নেই। বেন স্টোকস একটা বিশাল বড় খুঁটি ইংল্যান্ড দলের, যে ইংল্যান্ড দলে কিন্তু বেন স্টোকস এই মুহূর্তে নেই। তো এই যে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ, এরপর আমরা অলি পোপকে দেখতে পাবো, জো রুটকে দেখতে পাবো, হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ, এই কয়েকজনকে দেখতে পাবো, অ্যান্ড জেকব বেথেল ইজ অলসো দেয়ার। তো ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপে কিন্তু যথেষ্ট ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এই মুহূর্তে যে পিচের উপর খেলা হচ্ছে, এই পিচে কিন্তু অনেকটা হেল্প পাওয়া যাচ্ছে। আগামীকাল চতুর্থ দিনের খেলা, চতুর্থ দিনের খেলাতেও কিন্তু পেস বোলাররা হেল্প পাবে এই পিচ থেকে, কারণ পিচে এখনো পর্যন্ত যথেষ্ট ঘাস আছে। সাধারণত ডে 5-এ গিয়ে পেস বোলাররা হেল্প পায় না, কারণ ঘাসটা অনেকটাই কিন্তু সেখানে শুকিয়ে যায়, কিন্তু ডে 4 পর্যন্ত হেল্প পাওয়া যায়। আবার ইংল্যান্ডে মোটামুটিভাবে এখনো কিন্তু ওভারকাস্ট কন্ডিশন রয়েছে, বিশাল কিছু বৃষ্টি হয়নি, কিন্তু ওভারকাস্ট কন্ডিশন থাকার কারণে বোলাররা হেল্প পাচ্ছে, বোলাররা হেল্প পাবে। এবং আগামীকাল ডে 4-এও কিন্তু মেঘলা ওয়েদার থাকবে এবং ভারতীয় দলের বোলাররা কিন্তু এখান থেকে যথেষ্ট হেল্প পাবে। এবং আজকে একটা বিষয় নিশ্চয়ই নোটিস করেছেন যে মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করেছে, আকাশদীপ দুর্দান্ত বোলিং করেছে, প্রসিদ্ধ কৃষ্ণা মোটামুটি এভারেজ বোলিং করেছে, কিন্তু আকাশদীপ এবং সিরাজ যে টাইপের বোলিংটা করেছে সিম্পলি ব্রিলিয়েন্ট। এবং রীতিমতো তাদের খেলতে ভয়ানকভাবে স্ট্রাগল করতে হয়েছে ইংল্যান্ডের এই ব্যাটসম্যানদের। একটা বিষয় আপনি হয়তো নোটিস করে থাকবেন যে ইংল্যান্ড তাদের ফার্স্ট ইনিংসে কিন্তু আমাদের এই বোলারদের এগেনস্টে দুর্দান্ত ব্যাটিং করেছিল, তাহলে এই সেকেন্ড ইনিংসে তারা এত স্লো কেন খেললো? ফার্স্ট ইনিংসে তারা খুবই তাবড়তোড় ব্যাটিং করেছিল, কিন্তু এইখানে কেন স্লো খেলছে? তার কারণ হচ্ছে এই দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা নিজেদের লেন্থ হারায়নি। প্রথম ইনিংসে যে ভুলটা করেছিল আমাদের এই দল, দ্বিতীয় ইনিংসে এসে কিন্তু তারা সেই ভুলটা থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং আর একই ভুল বারবার করেনি। ইংল্যান্ড ব্যাটসম্যানরা নাচানাচি করলেও, আগুপিছু করলেও ভারতের বোলাররা নিজেদের লাইন এবং লেন্থ কিন্তু ছাড়েনি, যার কারণে এই দুজন ব্যাটসম্যানের রীতিমতো স্ট্রাগল করেছে। কতবার বল হাতে খেয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আপনারা নিশ্চয়ই দেখেছেন। বেন ডাকেট ইনজিওর্ড হয়েছে, ক্রলি ইনজিওর্ড হয়েছে। তো ওভারঅল এই মুহূর্তে পিচের পরিস্থিতি দেখে আমি যেটুকু বুঝতে পারছি, পিচে যেহেতু অনেক বেশি হেল্প রয়েছে, ভারতীয় দলের কাছে এই ম্যাচটা জেতা উচিত। ভারতীয় দল এই ম্যাচটা জিতবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। সব কিছু ঠিকঠাক থাকে, দ্যাট রিয়েলি মিনস যে এইভাবে যে হেল্পটা আজকে ছিল, এই একই হেল্প যদি কালকেও থাকে, নিশ্চিতভাবে কালকে আমরা দেখতে পাবো ইংল্যান্ড মোটামুটিভাবে 250 রানের মধ্যে অল আউট হয়ে যাবে। এবং দ্বিতীয় কি বিষয়টা হতে পারে, দ্বিতীয় বিষয়টা এটা হতে পারে, যদি পিচে কালকে আমরা দেখি হেল্প নেই, বল সুইং করছে না, সিম হচ্ছে না, সেই মুহূর্তে
জো রুটের মতো প্লেয়াররা বড় ইনিংস কিন্তু খেলে দিতে পারে, অলি পোপের মতো প্লেয়াররা বড় ইনিংস খেলতে পারে যদি পিচে হেল্প না থাকে। গত ম্যাচে জো রুট যে ম্যাচে 150 করেছিল, আপনারা অনেকে হয়তো জানেন না ব্যাপারটা, জো রুট খুব স্পষ্ট ভাষায় বলেছিল যে পিচে অনেক হেল্প ছিল ব্যাটসম্যানদের জন্য, ব্যাট করা খুব সহজ ছিল, ব্যাটিং কন্ডিশন ছিল, আমি রান করে দিয়েছি। অর্থাৎ জো রুটও এটা খুব ভালোভাবে জানেন যে পিচে রান করার জন্য কিন্তু কন্ডিশনটা একটু ফেভারেবল হওয়া দরকার ব্যাটসম্যানদের, কিন্তু এই মুহূর্তে কন্ডিশন বোলারদের জন্য ফেভারেবল, এবং আমি এক্সপেক্ট করছি 250 রানের মধ্যে ইংল্যান্ড বান্ডিল হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং এই ধরনের যদি পিচের মধ্যে হেল্প থাকে। কারণ এই পিচের উপর ব্যাট করা রীতিমতো কঠিন একটা কাজ, বল ভীষণভাবে সুইং এবং সিম হচ্ছে। তো ওভারঅল আমার এটাই মনে হচ্ছে যে এই ম্যাচে ভারতীয় দল জয়লাভ করবে, যদিও অনেক ক্রিকেট ফ্যান রয়েছেন যাদের মনে হচ্ছে যে ভারতীয় বোলাররা হয়তো এখানে দলকে ডোবাতে পারে, বাট আই স্টিল হ্যাভ সাম কনফিডেন্স অন দ্য ইন্ডিয়ান বোলিং অ্যাটাক, এবং আমার মনে হয় সিরাজ, আকাশদীপ এবং কৃষ্ণার মতো বোলাররা কোথাও না কোথাও এই ম্যাচটা ভারতীয় দলের জন্য হয়তো পুল অফ করতে পারবে এবং ইংল্যান্ডকে অল আউট করার আমি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং আমার এই কনফিডেন্সের একটাই কারণ, সেটা হচ্ছে পিচে অনেক বেশি হেল্প রয়েছে এবং আজকে সিরাজ এবং আকাশদীপ সিম্পলি আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। এই দুটো বিষয়ের জন্য আমার কিন্তু ভারতীয় দলের এই বোলিং লাইনআপের উপর ভরসা রয়েছে। আপনি কি মনে করছেন, ভারত কি এই ম্যাচটা জিতে সিরিজটাকে লেভেল করতে পারবে, নাকি ইংল্যান্ড রীতিমতো 3-1 ব্যবধানে এই সিরিজে এগিয়ে যাবে? আপনার কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। অ্যান্ড কালকে ডেফিনেটলি ম্যাচ শেষে আরও একটা ভিডিও আসবে এবং হোপফুলি ম্যাচটা আগামী কালকেই শেষ হয়ে যাবে। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।